জলের মধ্যে তখন সে কি উথাল পাথাল, মাটি পুড়ে যেন জল উপরে উঠছে। একটা ঝিলের মধ্যে যে এত ঢেউ উঠতে পারে তা কল্পনার অতীত। আমিও বিশ্বাস করতাম না চোখে না দেখলে। চতুর্দিকে জল ছড়িয়ে পড়ছে, আমরা বেশ অনেক দূরে দাঁড়িয়েছিলাম, না হলে জলের তোড়ে ভেসে যেতাম। মাঝে মাঝে আবার জলটা স্থির হয়ে যাচ্ছিল। কি যে ব্যাপার ঘটছিল তা আমাদের বুদ্ধির একেবারে অগম্য। আমিও ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত। তাহলে সেই ঘটনা আপনাদের ওই মন্ত্রতন্ত্রের একদম বাইরে ছিল, এটাই বলছেন তো? কথায় কথায় কিশোরীর এইরকম শ্লেষযুক্ত কথা তারানাথ একদম পছন্দ করে না। সে কিশোরীর কথার কোনো উত্তর না দিয়ে তার দিকে কটমট করে চেয়ে রইল। সবে একটা বেশ রোমহর্ষক গল্পের সূচনা হয়েছিল, শুরুতেই সেটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখে আমি বলে উঠলাম, দেখো কিশোরী, গল্পের সবে শুরু, এর মধ্যে মন্ত্রতন্ত্র আছে কি না বা এই ঘটনার সঙ্গে মন্ত্রতন্ত্র সম্পর্কিত কি না সেটা জানার জন্য তো কিছুটা গল্পটা শুনতে হবে নাকি? তুমি আগেই মন্তব্য করো না তো। ঠাকুরমশাই, আপনি বলুন তো এরপর কি হলো? আমি আর কিশোরী হাজির হয়েছিলাম তারানাথের মটলেনের বাড়িতে রবিবারের সান্ধ্যকালীন আড্ডায়। কিছুদিন আগে কিশোরী গ্রামের বাড়িতে গিয়েছিল। সেখানে একটা পুকুরের জলের মধ্যে বেশ ঢেউ দিচ্ছে এমন একটা ব্যাপার দেখে এসেছিল। সেই সম্পর্কে সে বলছিল। কিশোরীর কথায়, পুকুরের জলে যে এমন ঢেউ দেয় আমি তো তা কখনো দেখিনি। এদিকে গ্রামের লোকেরাও তো অবাক, তারা তো বলে তারাও কখনো এমন কিছু দেখেনি। কেউ কেউ বলছে যে কালিয়া নাগ নাকি আবার বুঝি মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই কারণে তারা ভয় পেয়ে যাচ্ছে, শাঁখ বাজাতে শুরু করেছে। স্থানীয় শিব মন্দিরে গিয়ে সব ঘন্টা বাজাচ্ছে, বুঝলেন? এই কিছুক্ষণ পর অবশ্যই ওই কম্পনটা থেমে যায়। আরে কিছুদিন আগে তো কলকাতায় একটা ভূকম্পন অনুভূত হয়েছিল, অনেকে অনুভব করেছিল, অনেকে করেওনি। আর তারও দিন কয়েক আগে যে বিশাল ঝড় বয়ে গেল, মনে নেই? এইসব প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝে হয়। তুমি যেটা দেখেছিলে সেটা হয়তো বা এরকমই কোনো প্রকৃতির খেলা। প্রকৃতিরও রোষ গ্রহযোগের দ্বারা নির্ণয় করা যায়, আগাম ভবিষ্যৎবাণীও করা যায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে আটকানোর ক্ষমতা মানুষের নেই। সেই রকমই মানুষের কর্মফলের কারণে যেসব ঘটনা ঘটে সেগুলোকে আটকানোর ক্ষমতা মানুষের নেই। আমি এই রকম একটা ঘটনা দেখেছিলাম একবার। ঘটনাটা এমনভাবে ঘটেছিল, সবাই মনে করেছিল প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণেই হয়তো ঘটনাগুলো ঘটছিল। আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, বলি তাহলে বলুন দেখি ঘটনাটা। মানুষ তো ঝড় থামানোর জন্য শাঁখ বাজায়, ঠিক আছে? সেই রকমই প্রাকৃতিক ঘটনার ওপরে আপনার ওই তন্ত্রমন্ত্রের প্রভাব কি পড়েছিল শুনি? শোনো তবে, ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রাম থেকে কয়েকটা গ্রাম পরে হুগলি জেলায়। আমি তখন বাড়িতেই ছিলাম। বেশ কিছুদিনের অসুস্থতার পর এই একটু সুস্থ হয়ে উঠেছি। মা তো কিছুতেই আর আমাকে বাড়ির বাইরে যেতে দেবে না, কিন্তু আমার মনটা তো কেবলই পালাই পালাই করে। সে যাই হোক, সেই গ্রামে আমার এক বন্ধুর মামার বাড়ি। সেই আমাকে ঘটনাটা বলেছিল। আমার বন্ধুর নাম হলো গিয়ে যোগেশ। সে মামার বাড়ি থেকে ফিরে আমাকে ঘটনাটা বলছিল। জানিস তারানাথ, আমার মামার বাড়ির কাছে একটা বড় ঝিল আছে। সেখানে সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ওই ঝিলে ভোরবেলা অনেকে মাছ ধরতে যায়, কিন্তু সেদিন
একটু সকাল হতে গ্রামের লোকেরা দেখল দুজন লোক মরে পড়ে আছে। সে কি, কিভাবে? ওই ঝিলের আশেপাশে কি কোনো জঙ্গল আছে? কোনো জন্তু জানোয়ার এসে মেরে ফেলেনি তো? জন্তু জানোয়ার হলে তো জঙ্গলে টেনে নিয়ে যেত। জন্তু জানোয়ার তো আর গলা টিপে শুধু রক্ত খেয়ে যাবে না। আর তাছাড়া তাদের গায়ে কোনো ক্ষতচিহ্ন ছিল না, শুধুমাত্র অজ্ঞানের মতো পড়েছিল। বৈদ্য এসে নাড়ি ধরে বলল ওরা মরে গেছে। ওদের যখন পুকুরের ধার থেকে তোলা হয় তখন আমি ওদের দেখেছিলাম। সব গ্রামের লোক ভিড় করে এসেছিল। লোকগুলো আগেও ওখানে মাছ ধরতে গেছে, কিন্তু আগে কখনো এমন হয়নি। দেখে মনে হচ্ছে দুজনে ছিপ পেলে পালাচ্ছিল। উবুরয়ে ওখানেই পড়েছিল। লোক দুটোর চেহারা দেখতে পেয়েছিলিস? বা চেহারায় বিশেষ কোনো চিহ্ন? চেহারা আর কেমন, গ্রামের লোকেদের যেমন চেহারা হয়। গায়ের রং কালো, কিন্তু তাদের চেহারা দেখে মনে হচ্ছিল রক্ত শূন্য হয়ে গেছে। ঠোঁটগুলো একেবারে সাদা। বৈদ্যও তাই বলল, সমস্ত শরীর রক্ত শূন্য হয়ে গেছে। রক্ত শূন্য হয়ে গেছে? কিন্তু কি করে? সাপে কাটলেও তো কিছু চিহ্ন থাকে, সেরকম কিছু ছিল? না, সাপের বিষে মরেনি, বৈদ্য সেটা বলেছে। তবে ওদের ঘাড়ের কাছে দুটো গভীর ক্ষত ছিল। ওই লোক দুটোর মৃত্যু রহস্য যে কি ছিল আমি কিছুই তা বুঝতে পারলাম না। এর কিছুদিন পরে যোগেশ একদিন আমার বাড়িতে ছুটতে ছুটতে এলো। সে বলল, তারানাথ, তারানাথ সর্বনাশ হয়ে গেছে, আমার মামা মারা গেছে। এ কথা বলে যোগেশ কাঁদতে লাগলো। আমি বললাম, সে কি করে হঠাৎ কিছু অসুখ বিসুখ করেছিল নাকি? না না, অসুখ করে মারা গেলে তো একটা সান্ত্বনা ছিল। ঠিক কি যে হয়েছে, যে খবর দিতে এসেছিল সে ঠিক মতো বলতে পারল না। সেও খুব ভয় পেয়ে আছে। আসলে গ্রামে নাকি কিছু অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে কিছুদিন ধরে। তারানাথ ভাই, তুই একটু যাবি আমার সাথে? আমি মাকে নিয়ে যাচ্ছি একা। বাবা বাইরে গেছেন একটা কাজে। আমি রাজি হয়ে গেলাম, যদিও আমার মাকে রাজি করাতে একটু সময় লাগলো। আসলে আমি একবার বাড়ি থেকে বেরোলে আবার কবে ফিরব সেই চিন্তা মায়ের মাথায় সব সময় থাকতো। তাই মা আমাকে চোখের আড়াল করতে চাইতো না। কিন্তু আমিও তো বাবা মায়ের খুব একটা বাধ্য ছেলে ছিলাম না। সুযোগ পেলেই বাড়ি ছেড়ে চলে যেতাম। আর যদি কোনো অদ্ভুত ঘটনার সন্ধান পেতাম তাহলে তো সেখানে আমার মন আগেই ছুটে যেত। যাই হোক, আমি তাড়াতাড়ি একটা ঝোলায় আমার কিছু জামা কাপড় ঢুকিয়ে নিয়ে প্রস্তুত হয়ে যোগেশের সাথে বেরিয়ে পড়লাম। যোগেশের বাড়ির সামনে একটা গরুর গাড়ি দাঁড়িয়েছিল। যোগেশের মা মানে কাকিমা একটু পরেই গরুর গাড়িতে উঠে এলো। গরুর গাড়ি তারপর তাড়াতাড়ি ছেড়েও দিল। গাড়িতে বসে কাকিমা কান্নাকাটি করছিল। সেই দেখে যোগেশও কান্নাকাটি শুরু করে দিল। যাই হোক, তাদেরকে সামলানোই তখন আমার প্রথম কাজ ছিল। সেই অবস্থায় যোগেশকে কিছু জিজ্ঞাসা করতেও আমি খুব একটা সাহস পাচ্ছিলাম না। ঘণ্টাখানেক পর আমরা কুসুমপুর গ্রামে পৌঁছে গেলাম। যোগেশের মামার বাড়ির গ্রামের নাম ছিল কুসুমপুর। মামার বাড়িতে আমরা পৌঁছতেই কান্নার রোল উঠল। খুবই খারাপ লাগছিল। মৃতদেহ উঠোনে শোয়ানো ছিল।
আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, আমার পাশে দাঁড়িয়েছিল একজন মধ্যবয়স্ক লোক। সে চুপি সারে আমাকে বলল, গ্রামে অভিশাপ লেগেছে, কেউ বাঁচবে না, বুঝলে, কেউ বাঁচবে না। আমি তার কথা শুনে চমকে গেলাম। আমি দেখলাম এখানে যে অবস্থা, কাউকেই কিছু জিজ্ঞাসা করা অসম্ভব। তাহলে এই লোকটি এ কথা বলছে কেন? কি অভিশাপের কথা বলছে? আমি লোকটার হাত ধরে একটু দূরে নিয়ে গেলাম। বললাম, কি হয়েছে কাকা? আমি এই গ্রামের লোক নয়, তাই বিশেষ কিছু জানি না। উনি আমার বন্ধুর মামা হন, আমারও মামা। কিন্তু উনি মারা গেলেন কি করে কিছুই জানি না। আপনি কি কিছু জানেন? এগে আমার নাম হলো গিয়ে নিতাই শরণ। আমি এই গ্রামের অনেক দিনের লোক, কিন্তু গরিব মানুষ কিনা আমার কথা কেউ ধরে না। কিন্তু আমি আপনাকে বলছি, গ্রামে অভিশাপ লেগেছে। এর আগেও তো কজন মারা গেল, মরণের মেলা লেগেছে, আরো মরবে। তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। কি সব বলছে লোকটা? মাথা খারাপ নাকি? মৃত্যুর কথা এইভাবে কেউ কি বলতে পারে? তাও আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কথা আমি বুঝতে পারছি না। মামা কিভাবে মারা গেছেন তা কি আপনি জানেন? মানে হঠাৎ করে এই মৃত্যুর খবর পেয়ে তো আমি এসেছি। মামা তো বেশ সুস্থ সবল ছিলেন। সুস্থ সবল ছিল, তাহলে মরলো কেন? আমি সব দেখেছি। প্রথমে যখন পুকুর ধারে দুটো লোক মরে গেল, গলায় দুটো ফুটো ছিল। তারপরে যখন আর একটা লোক মরল, তার গলাটাকে যেন টিপে দিয়েছিল। আর এ মরল কি করে, বলো কি করে? হ্যাঁ, কি করে সেটাই বলুন না, সেটাই তো জানতে চাইছি। ভয়, ভয়। যদি দেখো তোমার মুন্ডুটা কেউ ছিঁড়ে নিতে আসছে, তাহলে তুমি তো ভয়ই মরে যাবে। এখানে কি কোনো ডাকাত দল আছে নাকি? রাতে ডাকাত দল আক্রমণ করে? ডাকাত? এই গ্রামে কি জমিদার আছে যে ডাকাত পড়বে? গরিব লোকেদের ডাকাত মারে না, গরিব লোকেরা মরে বড় লোকের পাপে। তার মুখে এমন অদ্ভুত কথা শুনে একটু অবাক হলাম, কিন্তু তাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রীরা উঠে দাঁড়িয়েছে। তারা হরিধ্বনি দিচ্ছে। যোগের শ্মশান যাত্রীদের সাথে পা মিলিয়েছে দেখে আমি তাদের সাথে এগিয়ে গেলাম। মামার শেষ কাজ করে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আমরা সেদিন আর ফিরব না, ঠিক হয়েছিল পরের দিন ফিরব। কিন্তু যোগেশ পরে বলল, মামার মৃত্যুটা কিভাবে হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। বৈদ্য বলছে হৃদস্পন্দনের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু, কিন্তু কেউ কেউ বলছে অপঘাতে মৃত্যু। মামা পথে এমন কিছু দেখেছিল যার ফলে ছুটতে ছুটতে এসে বাড়ির দরজায় কাছে এসে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। মামি ওই অবস্থায় মামাকে দেখে ছুটে যায়। মামা হাত দিয়ে পিছনের অন্ধকারে কি যেন দেখাচ্ছিল, কিন্তু সদর দরজায় ওদিকে অন্ধকার ছিল। মামি কিছুই দেখতে পায়নি। তারপরে অবশ্য লোকজন আসে, বৈদ্যকে ডাকা হয়, কিন্তু তেমন কিছু আর কেউ দেখতে পায়নি। কি যে হলো কিছুই বোঝা যাচ্ছে না। যোগেশের কথা শুনে আমিও ঠিক বুঝতে পারলাম না কি বলবো। তবে আমি বুঝতে পারলাম এই গ্রামে যে একটার পর একটা মৃত্যু ঘটছে, তার পিছনে কিছু না কিছু একটা রহস্য তো আছে। আর নিতাই নামের লোকটা যা কিছু বলছিল,
তাতেও একটা রহস্যের সন্ধান পাওয়া যাচ্ছে। এর কারণ কি কোনো অতি প্রাকৃতিক ঘটনা এর সাথে জড়িত? এর উত্তর পেতে গেলে আমাকে নিতাই নামের লোকটাকে খুঁজে বার করতে হবে। আরও একটা চিন্তা আমার মাথায় এলো যে এইভাবে যদি পরপর মৃত্যু ঘটতে থাকে গ্রামে, তাহলে এর পরের পালা কার? এরপরে কার মাথায় কোপ পড়বে? যোগেশকে কিছু বললাম না, বেচারা ভয় পাবে। কিন্তু আমার ভাবনাটা দেখলাম গ্রামের লোকজনের মাথাতেই গেড়ে বসেছে। গ্রামের মোড়ল যিনি, তিনি পরের দিনই একটি সভা ডাকলেন। সেখানে গ্রামের সব পরিবারের অন্তত একজন পুরুষ সদস্যকে উপস্থিত থাকার কথা বলা হলো। সেখানে যোগেশের আর এক মামা আর যোগেশ গেল। আমি গেলাম না, কারণ আমি এই গ্রামের লোক নই। যোগেশ সভা থেকে ফিরে এসে বলল, মামার মৃত্যুর পর গ্রামের সবাই খুবই ভয় পেয়ে গেছে। এই নিয়ে 2 মাসের মধ্যে 4 জনের মৃত্যু হলো। এরপরে আবার কোনো মৃত্যু ঘটবে কিনা সেই নিয়ে সবাই খুবই উত্তীর্ণ। মামার কাজকর্ম মিটে যাবার পর গ্রামের সব লোক মিলে একটা শান্তি সন্তান করবে আর মা বিপত্তারিণীর পুজো করবে ঠিক করেছে। গ্রামের বেশিরভাগ মানুষ গরিব মানুষ, অল্প কিছু জমি চাষ করে বা ছোটোখাটো কাজ করে। এরা ভেবে পাচ্ছে না কি এমন হলো যে গায়ে পরপর এমন অপঘাতে মৃত্যু ঘটছে। তবে একটা কথা একজন বলল, সব মৃত্যুগুলোই ঘটছে ওই ঝিলটার পাশে। যদিও মামার মৃত্যু তা হয়নি, কিন্তু মামা সেদিন রাতে ওই ঝিলের ধার দিয়ে ফিরছিল। আর আগের 3টে মৃত্যু ঘটেছে ঝিলের আশেপাশে এবং রাতের বেলা। তাহলে ঝিলের ধারে বা ঝিলের জলে এমন কিছু ঘটেছে যার ফলে এই গ্রামে সব অপঘাতে মৃত্যু ঘটেছে। কিন্তু গ্রামের সব লোক খুবই ভয়ে ভয়ে আছে। তবে আর একটা বিষয় যোগেশ উল্লেখ করল, যেটা বেশ গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো। যোগেশ বলল, জানিস তারানাথ, আর একটা বিষয় আজ শুনলাম। যাদের মৃত্যু ঘটেছে তারা কিন্তু প্রত্যেকের পরস্পরের সাথে পরিচিত। এমনকি আমার মামা, আসলে আমার মামা পাশের গ্রামে জমিদারের সেরেস্তার কাজ করতেন। আর আগের লোকটা জমিদারের কৃষক কাজ করত। আর প্রথম লোক দুটো আমাদের গ্রামের লোক হলেও তারা এখানে সব সময় থাকতো না। তারা নাকি জমিদারের কেমন আত্মীয়। তাই নাকি? তাহলে কি এই মৃত্যুগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়? এদের মধ্যে একটা যোগসূত্র আছে। কে জানে কি ব্যাপার। যাক, মামার কাজকর্ম যে রাত্রিরে হবে, যেহেতু এটাকে একটা অপঘাত মৃত্যু বলেই ধরা হচ্ছে। মামার কাজটা মিটে গেলেই পুজো মাঠের ব্যাপারটা করতে হবে। আচ্ছা তারানাথ, তুই তো অনেক জায়গায় ঘুরেছিস, তোর অনেক অভিজ্ঞতা আছে। আচ্ছা বলতো, আমার মামার মৃত্যুটা সত্যি কি অপঘাতে মৃত্যু? আর এই মৃত্যুগুলোর মধ্যে কি একটা যোগসূত্র সত্যিই আছে? আমি কিছুই উত্তর দিলাম না। ওই ঝিলটা আমাকে আকৃষ্ট করেছিল। নিশ্চয়ই সেখানেই কিছু একটা রহস্য তো আছে। যোগেশের মামি আমাকে অনুরোধ করলেন যাতে আমি কিছুদিন তাদের বাড়ি থেকে যাই। আমার তখন খুব বেশি বয়স নয়, তবুও তারা কেন যেন আমার ওপরে বেশ ভরসা করছিলেন। হয়তো যোগেশের মুখে কিছু শুনেছিলেন। তখন আমার সাথে মাতু পাগলির দেখা হয়ে গিয়েছে। তন্ত্র সাধনার কিছু গুপ্তবিদ্যা আমার আয়ত্তে এসেছে। কোনো কিছু অশুভ ব্যাপার ঘটলে আমি তার টের পাই। তাই ঠিক করলাম রাতের বেলা ওই ঝিলের ধারে যাব। আর যদি নিতাইয়ের দেখা পাই সেখানে, তাহলে তো খুবই ভালো হয়।
কিন্তু আমার কথা শুনে যোগেশ একদম হইচই বাঁধিয়ে দিল। সে কিছুতেই আমাকে রাতে ঝিলের ধারে যেতে দেবে না। আমি তাকে অনেক বোঝালাম। তাহলে কি তুই এই রহস্যের একটা হদিশ পাওয়া যাক এটা চাস না? আজ তোদের বাড়িতে বিপদ ঘটল, আবার কালকে অন্য কারোর বাড়িতে বিপদ নেমে আসুক, তাই তুই চাইছিস? না না, তা কেন চাইব? কিন্তু দেখ, তুই এখানে এসেছিস আমার সঙ্গে, তোর যদি কিছু হয়ে যায় আমি কি করব বলতো? আমি তাকে বোঝালাম যে আমার কিছু হবে না। তখনই আমি তাকে বলেছিলাম আমার ইচ্ছা মৃত্যু। আমি যেদিন চাইব সেদিন আমার মৃত্যু আসবে। অন্য কোনো বিপদ এলেও আমি ঠিক বেরিয়ে আসতে পারবো। আসলে শ্মশানে রাত কাটানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা তো আমার তখন হয়ে গিয়েছে। আমি আর সহজে কিছু ভয় পাই না। যাই হোক, যোগেশ কিছুতেই আমাকে একা ছাড়তে রাজি হলো না। ঠিক হলো সে আমার সাথে রাতে ঝিলের ধারে যাবে। গ্রামের দিকে রাত 8টা মানেই অনেক রাত। বিশেষভাবে যে গ্রামে এইরকম কয়েকটি মৃত্যু ঘটেছে সেখানে সন্ধ্যা নামলেই পথঘাট জনশূন্য হয়ে যায়। তবুও আমরা 9টা পর্যন্ত অপেক্ষা করলাম। রাত 9টার পরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে তারপর আমরা বেরোলাম। ঝিলের ধারের সামনের রাস্তাটা ফেঁকে গিয়ে স্টেশন যাওয়ার রাস্তা, কিন্তু বেশ খানিকটা রাস্তা খুবই নির্জন। ঝিলের দুদিকে জঙ্গল, একদিকে চাষের মাঠ। আমরা হাঁটতে হাঁটতে ঝিলের দিকে গেলাম। আকাশে হালকা চাঁদের আলো, চারিদিক আবঝা অন্ধকারে মোড়া। যেহেতু মৃত্যুর আতঙ্ক আমাদের তাড়া করে বেড়াচ্ছে, তাই আমরা যখন হাঁটছিলাম কেবলই মনে হচ্ছিল কেউ যেন আমাদের পিছন পিছন আসছে। 2-1বার আমি পিছন ফিরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আর যোগেশ তো আমার হাত চেপে ধরে আড়ষ্টভাবে হাঁটছিল। ঝিলের ধারে গিয়ে আমরা দাঁড়ালাম। কেউ কোনো সময় একটা দিকে একটা ছোট ঘাট বাঁধিয়েছিল। এখন সেই ঘাট জীর্ণ, ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে। চাষের ক্ষেতটা আবঝা অন্ধকারে একটু দেখা যাচ্ছে, কিন্তু জঙ্গলের দিকটা পুরোপুরি অন্ধকারের চাদরে মোড়া। ঝিলের কালো জলে হালকা ঢেউ। ঘাটের কাছে গিয়ে দাঁড়াতে আমরা যেন চমকে গেলাম। আমাদের বুক টিপ টিপ করে উঠল। ঘাটের একদম শেষ ধাপে কে যেন বসে ঝিলের জলের দিকে মুখ করে। যোগেশ আমার হাত চেপে ধরল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে আওয়াজ বেরোল, ভূত। কিন্তু আমার তা মনে হলো না, কারণ তোমাদের তো আগেও অনেকবার বলেছি অশুভ প্রেতাত্মা থাকলে আমি তার গন্ধ পাই। সেটা একটা বিদঘুটে গন্ধ, কিন্তু এখানে আমি তেমন কোনো গন্ধ পেলাম না। বরং ঝিলের ধারে অনেক ঝোপঝাড় বুনো ফুলের গাছ আছে, সেই রকম একটি জঙ্গলি গন্ধ পাচ্ছিলাম। তাই পা টিপে টিপে ঘাটের সিঁড়ি দিয়ে কিছুটা নেমে এলাম। মনে হলো লোকটি কার সাথে যেন কথা বলছে, কিন্তু কেউ তো নেই। তার হাত নড়ছে, ঝিলের জলে পাড়ের কাছে অল্প অল্প ঢেউ এসে ধাক্কা মারছে। একটু কাছে এগিয়ে যেতে অবয়বটা দেখে চিনতে পারলাম নিতাই। আমরা স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। নিতাইকে ডাকবো কিনা বুঝতে পারছিলাম না। হঠাৎ যেন পাড়ের কাছে একটা বড় মাছ ঘাই মারল। জল ছিটকিয়ে উঠল।
নিতাই তড়িৎ গতিতে পিছনে ফিরল। এই পর্যন্ত বলে তারানাথ চুপ করল। আমরা যেন এতক্ষণ দম বন্ধ করে বসেছিলাম, কোনো এক অতি প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে গিয়েছিলাম, যেখানে নিকষ কালো অন্ধকারের মধ্যে ঝিলের জল থেকে উঠে আসছে একটা অতিকায় মাছ। তারানাথ ঘটি থেকে একটু জল গলায় ঢেলে সামনে রাখা পাসিংশো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে ধরালো। তারপর একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, কি কি বুঝছো? তোমাদের কি মনে হয় নিতাই মানুষ ছিল না ভূত ছিল? আচ্ছা বলি, ওই অন্ধকারের মধ্যে জলের ধারে কোন মানুষ বসে থাকবে? হ্যাঁ, ও ভূত। হ্যাঁ হ্যাঁ, ওটা ভূত। কি করে ভূত হবে? ঠাকুরমশাই বললেন না তিনি ভূত বা ওই ধরনের কিছু থাকলে তার গন্ধ পান, কিন্তু এখানে তিনি সেরকম কোনো গন্ধ পাননি। তাহলে নিতাই নিশ্চয়ই মানুষ, অন্তত মৃত ব্যক্তি নয়। আহা, প্রেতাত্মা অনেক সময় মানুষের আকার নিয়ে থাকে, আর সেটা তুমি শোনোনি নাকি? হ্যাঁ, বাহ কিশোরী, তুমি তো দেখছি ঠাকুরমশাইয়ের পরম ভক্ত হয়ে উঠেছ, ভূতে বিশ্বাস করছো। আগে তো সমানে বলতে ঠাকুরমশাই গাঁজাখুরি গল্প বলেন। এতক্ষণ ঠাকুরমশাই মুচকি মুচকি হাসতে হাসতে সিগারেট টানছিলেন আর আমাদের কথা শুনছিলেন। এবার তিনি বললেন, বাবা, তোমাদের তর্ক যা জমে উঠেছে তাতে তোমরাই ঠিক করে নাও গল্পের শেষটা কি হবে। আমার আর বলার দরকার নেই। না না ঠাকুরমশাই, আপনি বলুন তো, বলুন বলুন। শোনো তাহলে। নিতাই কোনো ভূত ছিল না, কিন্তু সে ভূত পিশাচের সঙ্গেই বসবাস করত। মানে? মানে সেদিন ঝিলের পাড়ের কাছে যে মাছটা ঘাই মেরেছিল সেটা কোনো মাছ ছিল না, সেটা ছিল একটা পিশাচ। বলা যায় পিশাচিনী। ঠাকুরমশাই আপনি ঠিক করে খুলে বলুন তো সব কিছু। নিতাই সেখানে আবার পিশাচ জলের মধ্যে, কিছুই বুঝতে পারছি না। মাছটা ঘাই মারার সাথে সাথেই নিতাই তড়িৎ গতিতে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে কেন? ভয় নেই তোমাদের? ওই জলের কাছে রাতে কেউ আসে না, যারা এসছে তারাই মরছে। নিতাই একদম চোখ পাকিয়ে আমাদের কথাটা বলল, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর বললাম, আপনি তাহলে জলের ধারে বসে আছেন কেন? আপনার ভয় নেই? আমার কথা শুনে তার মুখের কঠিন ভাব আস্তে আস্তে নরম হয়ে এলো। সে মুখ ফিরিয়ে নিল, জলের দিকে তাকিয়ে চুপ করে থাকলো। জলে তখন অল্প অল্প ঢেউ দিচ্ছে। আমি তার পাশে বসলাম, বললাম, আপনি সেদিন বলছিলেন গ্রামে অভিশাপ লেগেছে। আচ্ছা, কি অভিশাপ বলুন তো? আপনি নিশ্চয়ই এই মৃত্যুগুলোর ব্যাপারে কিছু একটা জানেন। কি জানেন বলুন তো? আমি কেন বলবো? নিজেরা পাপ করবে আর পাপের ফল ভোগ করবে না তা তো হয় না। আমি কিছু বলবো না, আর বললেও তোমরা আটকাতে পারবে না। ভবিতব্য কেউ আটকাতে পারবে না। তার মানে আপনি বলতে চাইছেন আরও একটা মৃত্যু ঘটবে, কিন্তু সেটা তো আর আমরা হতে দিতে পারি না। বারে বারে গ্রামে মৃত্যু ঘটনা ঘটবে আর আমরা সেটা মেনে নেব, সেটা হতে পারে না। আপনাকেও বলতেই হবে এর পেছনে কি কারণ আছে। হঠাৎ জলের মধ্যে একটা দাপাদাপি শুরু হল। ঠিক মাঝখানে কে যেন মাথা ঝাঁকাচ্ছে। জল ফোয়ারার মতো ওপর দিকে উঠে চারিদিকে ছড়িয়ে পড়ল। বিশাল কেউ একজন ওঠার চেষ্টা করছে জলের তলা থেকে। আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটাও যেন কেঁপে উঠল। আমরা উঠে দাঁড়িয়েছিলাম। কি একটা ভয়ঙ্কর দৃশ্য! জলের মধ্যে একটা ঢেউ আমাদের দিকে ধেয়ে এলো। আমরা উল্টো দিকে দৌড় দিলাম।
কোনো রকমে উপরে উঠে আমরা হাঁপাতে লাগলাম, কিন্তু নিতাই কই, সে গেল কোথায়? আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কোথাও তাকে দেখতে পেলাম না। এদিকে যোগেশের তো অবস্থা খারাপ, সে আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। সে বলল, চল চল তারানাথ, এইখানে আর এক মুহূর্ত নয়। আমরা ভিড়ে গেলাম, বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দুদিন মামার শ্রাদ্ধ করব ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকলাম, কিন্তু আমার মাথায় সেদিন রাতের ঝিলের ধারের ঘটনাটা ঘুরছিল। যদিও যোগেশ আর ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছিল না। মামার কাজকর্ম মিটে যাওয়ার পর যোগেশ তার মাকে নিয়ে ফিরে গেল নিজের বাড়িতে, কিন্তু আমি গেলাম না। আমি যোগেশকে বললাম যে আমি একটু অন্য জায়গায় যাব, ওই গুরুর সন্ধানে। আমার এই জীবনযাত্রার ব্যাপারটা যোগেশ জানত, তাই সে বেশি কিছু আর বলল না। কিন্তু আমি তখনই ওই গ্রাম ছেড়ে গেলাম না। আমি সারাদিন ওই ঝিলের ধারে বাঁধানো ঘাটে বসে থাকলাম। চারিদিকে শান্ত পরিবেশ, জঙ্গলের দিক থেকে মাঝে মাঝে পাখির ডাক ভেসে আসছে। চাষের ক্ষেতে গরু বলদ নিয়ে চাষিরা লাঙল দিতে নেমে পড়েছে। মানুষের প্রাত্যহিক জীবন কোনো কিছুর জন্যই থেমে থাকে না। যতই শোক দুঃখ আসুক না, জীবনের চক্রাকার আবর্তন চলতেই থাকে। গ্রামে কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে, যেমনই তেমনই নতুন শিশু জন্মগ্রহণ করেছে। তাই আপাত দৃষ্টিতে সবকিছুই সাধারণভাবে চলছে। আর গ্রামের মোড়ল কয়েকটি পুজো পাঠের দ্বারা গ্রামের বিপদ কাটবে বলে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাও সবাই মিলে মেনে নিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম বিপদ আবার আসবে। আগের মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ব্যবধান ছিল। তাতে হিসাব করে আমি দেখেছিলাম প্রতিটি মৃত্যুর ঘটনা ঘটেছিল অমাবস্যার রাতে। তাই আগামী অমাবস্যার রাতে আবার কোনো বিপদ ঘটতে পারে, এটাই আমি আশঙ্কা করছিলাম। কিন্তু নিতাইকে আমার চাই, আর আমার মন বলছিল নিতাই রাতে এখানে আসবেই। সে প্রতি রাতেই মনে হয় এখানে আসে। সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যার পর এই রাস্তায় লোক চলাচল বন্ধ হয়ে গেল। ঝিলের ওপারে দ্রুত অন্ধকার নেমে এলো। আমি সন্ধ্যার পর ঘাট থেকে উঠে স্টেশনের দিকে চলে গেলাম। বেশ কিছুটা সময় স্টেশনে কাটিয়ে আবার ফিরে এলাম ঝিলের ধারে। দেখলাম আমার ধারণাই ঠিক। নিতাই বসে আছে ঝিলের ঘাটের একদম শেষ ধাপে। আমি কোনো আওয়াজ না করে চুপচাপ তার পাশে গিয়ে বসে গেলাম। নিতাই আমার দিকে মুখ ঘুরিয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। আমিও তাকে কিছু বললাম না। ঝিলের কালো জল এখন শান্ত, কিন্তু দূর থেকে কেমন একটা হাওয়া ভেসে আসছে। এখন আমি একটা আঁশটে গন্ধ পেলাম। আমি নিতাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এত বড় ঝিল, এখানে মাছ ধরা হয় না কেন? এখানে মাছ ধরা হতো 5 বছর আগে। তারপর যারা এখানে মাছ ধরতে এসেছে নৌকা নিয়ে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তাই নাকি? তারা গেল কোথায়? মানে তাদের কি নৌকাডুবি হয়েছিল? নিতাই আমার কথার উত্তর না দিয়ে ঝিলের জলের দিকে একটা আঙুল দেখিয়ে বলল, তারা সবাই ওখানে আসে,
সবাই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ও, তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি, আমি নিতাই সম্পর্কে গ্রামের লোকজনের কাছে খোঁজ করেছিলাম। তারা আমাকে বলেছিল নিতাই গ্রামে নিতাই পাগলা নামে পরিচিত। পারিবারিক বিপর্যয়ে নিতাইয়ের নাকি মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু নিতাইকে আমার মোটেই পাগল বলে মনে হয়নি। তার কথাবার্তা অসংলগ্ন ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে তার মনের মধ্যে অনেক কথা চাপা পড়ে আছে। কথাগুলো যদি বেরিয়ে আসে তাহলে অনেক কথা জানা যাবে। আমি বললাম, কি বলছেন আপনি? তারা ওই জলের মধ্যে আছে? ও, তার মানে তো ওরা মারা গেছে। না 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 না, ওরা বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বেঁচে আছে। দেহটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আত্মা বেঁচে আছে। আমি ওদের সাথে কথা বলি। বুঝতে পারছি, কিন্তু ওদের তো মুক্তি পাওয়া দরকার। আত্মা এক জায়গায় দীর্ঘদিন বন্ধ হয়ে থাকলে কষ্ট পায়। ওরা মুক্তির জন্য হয়তো ছটফট করছে। ওদের মুক্তির ব্যবস্থা করা দরকার। না, ওরা কষ্ট পাচ্ছে না, ওরা মুক্তি চায় না। যতদিন না আমার প্রতিশোধের পালা সঙ্গ হচ্ছে, ওরা এখানেই থাকবে। নিতাই কথাগুলো দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর ভাবে বলছিল। ওর সারা শরীর দিয়ে আক্রোশ ফুটে বের হচ্ছে। কিসের এত রাগ তার? আমি বললাম, কিসের এত রাগ আপনার? আপনার জীবনে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? আচ্ছা, বলুন আমাকে, আমি যদি আপনাকে সাহায্য করতে পারি। দুর্ঘটনা? ওরা আমার পরিবারকে শেষ করে দিয়েছে, আমি ওদের শেষ করে দেব। এই গ্রামকে পুরো আমি জনশূন্য করে দেব। গাঁয়ের কেউ সেদিন আমার পাশে দাঁড়ায়নি। আচ্ছা, একটু খুলে বলুন তো আমাকে, দেখি আমি আপনার দুঃখ লাঘব করতে পারি কিনা। আমার কথা শুনেই নিতাই হঠাৎ লাফ দিয়ে উঠল। তার চেহারাটাও কেমন যেন পাল্টে গেল। তার চোখ দুটো বড় বড় গোল গোল হয়ে গেল, হাত পাগুলো কাটি কাটি, আর সবচেয়ে অদ্ভুত, তার মাথাটা গলার থেকে আলাদা হয়ে শূন্যে উঠে গেল, আর চারিদিকে একটা প্রচণ্ড দুর্গন্ধে ভরে গেল। আমার চোখে যেন ধাঁধা লেগে গেল। আমি ভালো করে ব্যাপারটা বুঝে ওঠার আগে আমার পিঠে একটা জোর ধাক্কা লাগলো। আমি জলে পড়ে গেলাম। জলে পড়ে আমি কোথায় যে তলিয়ে গেলাম তা আমি জানি না। নিকষ কালো অন্ধকার, ঝিলের নিচে শ্যাওলা, জলজ গাছ। আমার নিঃশ্বাস আটকে আসছে, আমার পা আটকে গেছে কোনো জলজ লতায়। উঠতে পারছি না, বুকে একটা প্রচণ্ড ব্যথা। সেদিনের বুকের ব্যথাটা যেন এখনো উপলব্ধি করি। সেদিনই আমার শেষ দিন হতো, যদি না একটা অদ্ভুত অলৌকিক ঘটনার সাক্ষী আমি হতাম। সেদিন আমি পাতাল ভৈরবের দেখা পেলাম। কাল ভৈরবের কথা তো তোমাদের বলেছি অনেকবার। তিনি সেই ছোটবেলা থেকেই আমার রক্ষাকর্তা, আর সেই পাতালে আমাকে রক্ষা করেছিলেন পাতাল ভৈরব। আমরা যেমন মাটির ওপরে এই পৃথিবীটা দেখতে পাই, পাতালেও একটা জগৎ আছে। সেখানে অশুভ প্রেতাত্মারা বাস করে। তারও কিছু কিছু অদ্ভুত জিনিস সেখানে দেখা যায়, কিন্তু সেটা নরক নয়। নরকে যাওয়ার আগে সেই পাতালে প্রেতাত্মাদের বসবাস করতে হয়, কিন্তু বেশি দিন সেখানে থাকলে সেই সব প্রেতাত্মা দুষ্ট আত্মায় পরিণত হয়। তখন সেই সব আত্মারা প্রতিশোধ কামনায় পাগল হয়ে থাকে। যাকে সামনে পায় তাকেই মেরে ফেলে। আমি সেই জলের তলায় তলিয়ে যাচ্ছি, আর অনুভব করছিলাম যে আমার চারপাশে কারা যেন ঘুরছে। তারা আমার হাত পা টেনে ধরছে।
এমন সময় উজ্জ্বল একটা আলোর রেখা আমি দেখতে পেলাম। আমি প্রাণপণে সেই আলোর দিকে সাঁতার কেটে এগিয়ে গেলাম। আমার তখন কিছুই খেয়াল নেই, কোথায় যাচ্ছি কি করছি, শুধু ভাবছি আমাকে বাঁচতে হবে। সরু আলোর রেখাটা ধরে কিছুটা যাবার পর পর একটা সুড়ঙ্গে প্রবেশ করলাম। সেই সুড়ঙ্গের মধ্যে জলজ লতা পাতা অদ্ভুত অদ্ভুত দেখতে জীব রয়েছে। আমার তখন কোনো কিছু চিন্তা করার অবকাশ নেই। কিসের টানে যেন ছুটে চলেছি আমি। কতক্ষণ বাদে জানি না একটা পাথরের গায়ে গিয়ে ধাক্কা খেলাম। অজ্ঞান হয়ে গিয়েছিলাম বোধ হয়। যখন জ্ঞান হলো, দেখলাম একটা পাথরের দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছি। আরেকটা গুম গুম করে আওয়াজ আসছে আমার পেছন থেকে। আমার সর্বশরীর তখন ব্যথা, নড়াচড়া করতে পারছি না, কিন্তু আমার পেছনে গুম গুম আওয়াজ এত বেশি হতে লাগলো যে আমি বসে থাকতে পারলাম না। মনে হলো পেছনের পাথরের দেওয়ালটা যেন ভেঙে পড়বে। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম পাথরের গায়ে একটা ফাটল। সেই ফাটলে মুখ ঠেকিয়ে যা দেখলাম তাতে আমি আশ্চর্য হয়ে গেলাম। ভিতরে আধো অন্ধকার একটা গুহা ঘরের মতো, কিন্তু পেছন থেকে একটা ঝর্ণার ধারা নেমে আসছে। ঝর্ণার ধারাটা যেখান দিয়ে নেমে আসছে সেখান থেকে একটা বাইরের আলো আসছে। সেই আলোয় দেখা যাচ্ছে সেই গুহা ঘরে বসে আছেন এক জ্যোতিময় মূর্তি। তার মাথায় কালী ও নাগ ফনা তুলে আছে। সেই জ্যোতির্ময় মূর্তি যেন সরাসরি আমার দিকেই চেয়ে আছেন, একদম জীবন্ত দৃষ্টি। মুহূর্তের মধ্যে যেন তার চোখে পলক পড়ল। এ কি দেখছি আমি? এ যে মহাকাল মূর্তি। সেই মূর্তি জলের মধ্যে বসে আছেন, তার চারিদিকে দিকে গিলবিল করছে অসংখ্য সাপ। কিন্তু কয়েক মুহূর্তের জন্য আমি সেই দৃশ্য দেখলাম। তারপর একটা উজ্জ্বল আলো আমার চোখ ধাঁধিয়ে দিল, আর একটা ঘণ্টার ধ্বনি শুনতে পেলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে কে যেন আমার ঘাটটা পিছন থেকে এসে চেপে ধরল, আর তার মুখে খ্যাক খ্যাক হাসি। কিরে, তুই বারবার আমাকে জিজ্ঞেস করছিলি না ওই জলের তলায় কি আছে? এই দেখ, আমি আছি, আর আমার সঙ্গে বউ আছে, আরো অনেকে আছে। ওরা আমার পরিবারের সকলকে মেরে ফেলেছিল, আর আমার বউকে অত্যাচার করে এই জিলের জলে ফেলে দিয়েছিল। তখন থেকে সে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে পিশাচিনী রূপ নিয়ে আছে। এই যে, চিনতে পারছিস? নিতাইয়ের চোখ মুখ যেন কেমন হয়ে গেল। সে খুক খুক করে কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে থাকতাম না। আমার বউয়ের ওপর ওই জমিদার নজর দিয়েছিল। তারপর মামলায় জড়িয়ে আমাদের সব সম্পত্তি দখল করে নিল। আমার বাবা দাদা মরে গেল, বৌদিও মরে গেল, কেউ থাকলো না। আমার বউকে ওরা ধরে নিয়ে অত্যাচার করে ওই জেলের জলে ফেলে দিল। আমি ছুটে গেলাম জমিদার বাড়ি, কিন্তু ওরা রটিয়ে দিল আমি পাগল হয়ে গেছি। তারপরে একদিন আমি জলের ধারে বসেছিলাম, আমার বউ পিশাচ রূপে এলো। কি সুন্দর দেখতে ছিল ওকে, আর এখন এই রূপ। নিতাই কান্নাকাটি করছিল। তার পিশাচ রূপী বউ তার পাশেই ছিল। সে আমার গলা টিপতে এলো, বলল, তুই মানুষ, তোদের জন্যই আমার এই অবস্থা। তুই আমাদের রাজত্বে এসেছিস, তুই মর মর।
সে কি ভয়ানক অবস্থা! সব পিশাচরা আমার দিকে তেড়ে এলো। আমি সেখান থেকে ছুটে পালাতে চাইলাম, কিন্তু আমার চারিদিকে তখন পিশাচরা ঘিরে ধরেছে। কিন্তু নিতাই বলে উঠল, তোকে আমি মারবো না এখন, তোকে আমি ডেকে নিয়ে এসছি। তুই আমাদের পিশাচ জন্ম থেকে মুক্তি দিবি। তুই চলে যা, না হলে ওরা তোরেও মেরে ফেলবে। ওরা মানুষের রক্ত চায়। আমাদের মানুষের রক্ত চাই, আমরা মুক্তি চাই না, মানুষের রক্ত চাই। তারা সবাই আমার দিকে তেড়ে এলো। নিতাইয়ের রূপটাও পাল্টে গেছে, তাকে পিশাচের মতো লাগছে, কিন্তু তবু সে প্রাণপণে ওদের বাধা দেওয়ার চেষ্টা করল। আমার তো শেষ অবস্থা, ছটফট করছে, কিন্তু কোন দিকে যাব তা ভেবে পাচ্ছি না। এই সময় এলেন আমার সেই বহুবারের রক্ষাকর্তা কাল ভৈরব। কিন্তু তার মূর্তি এখন অন্যরকম। তার মাথার পেছন দিকে কালী ও নাগ ফনা তুলে আছে, গলায় আর কোমরে আরো দুটো সাপ পেঁচিয়ে আছে। তার দুই চোখে উজ্জ্বল দৃষ্টি, দুই চোখ থেকে দুটো সোনালি আলোর রেখা বেরিয়ে আসছে। আমি একটু আগে পাথরের ফাটল দিয়ে যে মূর্তি দেখেছিলাম, অবিকল ঠিক সেই মূর্তি। তার হাতে রয়েছে লম্বা মতো কোনো জন্তুর হাড়। তিনি হাড়টা ওই পিশাচদের দিকে বাড়িয়ে দিলেন। তাদের চারপাশ ঘিরে একটা আগুনের বলয় ফুটে উঠল। সব পিশাচরা আর্তনাদ করে উঠল। সে কি ভয়ঙ্কর চিৎকার! তারা আমাদের থেকে অনেক দূরে ছুটে পালালো। আমি জোর হাত করে সেই পাতাল ভৈরবের মূর্তিকে প্রণাম জানালাম, কিন্তু তিনি হঠাৎ করে আমার শরীরটা ধরে উঁচু করে ছুঁড়ে দিলেন। আমি ভয়ে চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর আকাশের গায়ে মিটিমিটি তারাদের প্রতি চোখ পড়ল। বুঝতে পারলাম আমি ঝিলের জলে ভেসে উঠেছি। সাঁতার দিয়ে পাড়ের দিকে গেলাম। যদিও খুবই ক্লান্ত লাগছিল, হাত পা চলছিল না, কিন্তু ধীরে ধীরে নিজেকে বসিয়ে পাড়ে গিয়ে উঠলাম। পাড়ে উঠে হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হচ্ছে অনেকক্ষণ বোধ হয় নিঃশ্বাস নিতে পারিনি। আমার ঝোলাটা ঘাটের উপরে ছিল। কিছুক্ষণ পর ঝোলা থেকে শুকনো জামা কাপড় বের করে পরে নিলাম, আর ভিজেগুলো সেখানেই মেলে দিলাম। রাত যে কখন শেষ হয়ে গিয়েছিল তা আমি জানি না। ধীরে ধীরে আকাশ ফর্সা হয়ে আসছিল। ঝিলের জলে উদিত সূর্যের আভায় জলের রং রঙিন হয়ে উঠেছে। তখন দিগন্ত রেখায় সূর্যের উদয় হয়েছিল একটু একটু করে। ঝিলের চারিদিকে নিস্তব্ধতা। দু একটা বক বা পানকৌড়ি উঠছিল। চারপাশের আবহাওয়া বেশ নির্মল এবং পবিত্র। এখানে যে কোনোদিন কোনো অশুভ ঘটনা ঘটেছে তা একেবারেই মনে হচ্ছিল না। উদিত সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম সেরে নেবার পরে আমার জলের দিকে চোখ পড়ল। মনে হলো জল থেকে দুটো চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে। গাটা শিরশিরিয়ে উঠল। কানের কাছে কার যেন কণ্ঠস্বর শুনতে পেলাম। আমাদের মুক্তি দিবি, শুনতে পাচ্ছিস? মুক্তি, মুক্তি চাই আমরা ওই অতল গুহা থেকে, মুক্তি চাই। নিতাইয়ের গলা কিন্তু কেমন যেন খসখসে। আমার এতক্ষণ কিছু মনে ছিল না, কিন্তু এই কথা গানের কাছে শোনার পর আমার মনে পড়ে গেল
সেই আওয়াজ। আমরা মুক্তি চাই না, রক্ত চাই, মানুষের রক্ত। আমার সব কথা আস্তে আস্তে মনে পড়ে গেল। কি ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা! সেই সঙ্গে মনে পড়ে গেল পাতাল ভৈরবের মূর্তির কথা। আমার পরম সৌভাগ্য যে আমি তার দেখা পেয়েছি। শুধু দেখা পেয়েছি যে তা নয়, তিনি আমাকে বাঁচিয়েছে। আমি হাত জোর করে তাঁর উদ্দেশ্যে প্রণাম জানালাম। এত অবধি বলে তারানাথ একটু থামলেন। তিনি চোখ বুজে আছেন। কি ভেবে যেন জোর হাত করে কপালে ঠেকালেন। আমি আর কিশোরী পরস্পরের দিকে তাকালাম, কিছু বললাম না। মাঝে মাঝে এমনই হয়, ঠাকুরমশাই যেন গল্প বলতে বলতে সেই সময় ফিরে যান, আবার কিছু সময় পরে আবার তিনি বর্তমানে ফিরে আসেন। আমরা সেই সময়টা অপেক্ষা করে থাকি, কিন্তু কিশোরী বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না। সে একটুতেই অধৈর্য হয়ে বলে ওঠে, ও ঠাকুর মশাই, বলি আপনার তো কত রকমের যে অভিজ্ঞতা। আচ্ছা, ওই পাতাল ভৈরবীকে আপনি দেখেছেন? আর তবে জানো বিভূতি, এই কোথায় যেন একটা সত্যি পাতাল ভৈরবের গুহা বলে একটা জায়গা আছে। হ্যাঁ আমিও শুনেছি, কিন্তু কোথায় জানি না। হ্যাঁ, ওই ঠাকুর মশাইয়ের ইচ্ছে হলে আমরা অবশ্যই সেখান থেকে একদিন ঘুরে আসব। পারবে না। পাতাল ভৈরবের গুহাতে তোমরা কোনো দিনও যেতে পারবে না, আর সেখানে গেলে ফিরে আসা সম্ভব নয়। আমি যে পাতাল ভৈরবকে দর্শন করেছিলাম, তিনি ওখানে থাকেন কিনা তা আমি জানি না। সেই গুহা, সেই ঝর্ণা কোনো পাহাড়ি অঞ্চলে দেখা যায়। আমাকে উদ্ধার করার জন্যই ওই স্থানে তিনি আবির্ভূত হয়েছিলেন। না হলে ওই সব পিশাচদের হাতে আমি সত্যি মারা পড়তাম। কিন্তু ওই ঝিলের জলের তলায় অত ভূত প্রেত পিশাচ এলো কোথা থেকে শুনি? সেটাই তো কথা। কিন্তু ভুলে যাচ্ছ কেন? নিতাই কি বলেছিল? জমিদাররা বংশ পরম্পরায় খুব অত্যাচারী ছিল। তারা হয়তো আগেও মানুষের ওপর অত্যাচার করত, আর তাদের কাজের যারা প্রতিবাদ করত তাদেরকে মেরে ওই ঝিলের পাড়ে পুঁতে দিত। আর নিতাইয়ের বউকে তো ওই ঝিলের জলে ফেলে দিয়েছিল। এইসব মানুষের আত্মারা সব বন্দী হয়ে আছে ঝিলের নিচের পাতালপুরীতে। এই কিন্তু নিতাই তো জীবন্ত মানুষ, সে কি করে পাতালপুরীতে গেল শুনি? তারপরে ওর চোখ মুখ পাল্টে গেছে অমনি, অন্যরকমও তো হয়ে গেছে বললেন। সেই কথাটা তো আমিও ভাবছিলাম, তবে তখন বেশি কিছু ভাববার মতো অবস্থা আমার খুব একটা ছিল না। ভোরের ঠান্ডা হাওয়ায় আমি সেই ঘাটের সিঁড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল যখন, তখন বেশ রোদ উঠে গেছে। ঘুম ভাঙতে একজন দেখলাম আমার মুখের দিকেই চেয়ে রয়েছে। সে বলল, ও বাবু, তুমি এখানে শুয়ে রয়েছো কেন? তুমি ওই কানাই বাবুর বাড়িতে এসেছিলে না? কানাই বাবুর কাজেই তো তোমারে ওই বাড়িতে দেখছি। তা তুমি এই ঝিলের ধারে শুয়ে আসো কেন? তোমারে এইভাবে শুয়ে থাকতে দেখে তো আমার বুকটা কেঁপে উঠতেছে ভয়ে। আমি উঠে বসলাম। সত্যি যেখানে এখন লোকজন দিনের বেলা যেতে ভয় করে, সেখানে আমাকে এইভাবে শুয়ে থাকতে দেখে সে তো ভয় পাবেই। আমি উঠে বসলাম, বললাম, না না, আমার কিছু হয়নি। ভোরবেলা ট্রেন ধরতে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ লাগছিল, তাই এখানে শুয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। তা আপনি কোথায় যাচ্ছেন? তাকে আর সত্যি কথা বললাম না। সত্যি কথা সব সময় সব জায়গায় বলা যায় না। আর আমার গতকাল রাতে যে অভিজ্ঞতা হয়েছে তা কি কেউ বিশ্বাস করবে? তবে কাল রাতের কথা মনে হতেই নিতাইয়ের কথা মনে পড়ল। সে কোথায়, গাঁয়ের লোকটিকেই জিজ্ঞেস করলাম।
আচ্ছা কাকা, আপনি নিতাই বাবুকে দেখেছেন? নিতাই বাবু? আরে হাসালে তুমি। নিতাই পাগলা বলো পাগলা। সে কখন কোথায় থাকে তা কে জানে, তার খবর কে রাখে? তবে লোকটার জীবনটা খুবই দুঃখের। আমি কৌতূহলী হয়ে উঠলাম। নিতাই সম্পর্কে আমি যেটুকু শুনেছি সেটা তার মুখ থেকেই শুনেছি, আর গাঁয়ের লোক তো তাকে পাগলা বলে। আসল ব্যাপারটা নিশ্চয়ই গাঁয়ের লোক কিছু না কিছু নিশ্চয়ই জানে। আমি বললাম, আচ্ছা, আপনি কিছু জানেন নাকি নিতাইয়ের পরিবার সম্পর্কে? একটু বলুন না। শুধু আমি কেনে, সবাই জানে। নেতাইদের পরিবার ছিল বেশ অবস্থাপন্ন, অনেক জমি জমা ছিল। কিন্তু কিভাবে যেন তারা ওই জমিদারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ল। ওদের জমি জায়গা সব দখল করে নিল ওই জমিদার। তারপরে ওদের পরিবারে সবাই মরে গেল, শুধু ওই নেতাই বাইরে কোথায় যেন চাকরি করত। কিন্তু সে ফিরে এসে কাউরিয়া দেখতে পেল না, এমনকি ওর বউটা কেউ নয়। বেচারির সবেমাত্র মাস 6 বিয়ে হয়েছিল। সে আজ প্রায় 20 বছর আগেকার কথা। আর তারপরেই তো ওর মাথাখানা পুরো খারাপই হয়ে গেল। উল্টোপাল্টা কথা বলতো, ওই ঘাটের কাছে গিয়ে বসে থাকতো। ওর বাড়িটাও এখন একটা ভুতুরে বাড়ি হয়ে গিয়েছে। আমি চুপচাপ শুনছিলাম। নিতাইও আমাকে এই ধরনের কথাই বলেছিল। বুঝতে পারলাম সে আমাকে সত্যি কথাই বলেছিল, কিন্তু সে গেল কোথায়? সে আমাকে ওই অতৃপ্ত আত্মাদের মুক্তির ব্যবস্থা করতে বলেছে, কিন্তু তাকে পাওয়া না গেলে কি করে মুক্তির ব্যবস্থা করব? আমি বললাম, নিতাইয়ের বাড়ি কোথায়? ওদের বাড়িটা ছিল গাঁয়ের একদম শেষ প্রান্তে। চলো, আমি তো ওইদিকে যাচ্ছি জঙ্গলে কাঠকুটো কুড়োতে। চলো চলো চলো, আমার সঙ্গে চলো। তবে হ্যাঁ, ওদের বাড়ি একেবারে প্রায় ভেঙে পড়েছে কিন্তু। আর নেতাই পাগলা কখন কোথায় থাকে তারও কিন্তু ঠিক ঠিকানা নেই। আমরা জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। বড় বড় গাছ দেখা যাচ্ছে, তার ফাঁক দিয়ে একটা ভাঙা বাড়িও দেখা গেল। বাড়িটার সামনে গিয়ে লোকটা ডাকলো, ও নিতাইদা, নিতাইদা! কোনো সাড়া এলো না। আমরা একটু এগিয়ে গিয়ে বাড়িটার পিছন দিকে গেলাম, আর এমন একটা দৃশ্য দেখলাম যে আমাদের দুজনেরই মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড় হলো। নিম গাছের একটা ডাল থেকে গলায় দড়ি দিয়ে নিতাই ঝুলছে। তার চোখ ঠিকরে বেরিয়ে এসেছে জীবের মুখের একেবারে বাইরে। আমি যে কি বলবো তা আমি ভেবে পেলাম না। আমার সঙ্গের লোকটা হায় হায় করে উঠল। সে ছুটে গেল গ্রামের ভিতরে। কিছুক্ষণের মধ্যেই অনেক লোকজন এসে গেল। আমি আস্তে আস্তে ওই ভিড় থেকে সরে গিয়ে ঘাটে গিয়ে বসেছিলাম। গ্রামের প্রধানও সেখানে যাচ্ছে দেখলাম। আমি বাইরের লোক, গাঁয়ের লোকজন সিদ্ধান্ত নিক কি করবে। নিতাইয়ের নিজের লোকজন তো কেউ নেই। আমি এবার বুঝতে পারলাম কেন আমি নিতাইকে ওই জলের তলায় দেখেছিলাম। সে অনেকক্ষণ আগেই আত্মহত্যা করে নিজের মনের জ্বালা যন্ত্রণা জুড়িয়েছে। এবার সে মুক্তি চায়। শুধু যে নিজের মুক্তি চাইছে তা নয়, আরো যে অতৃপ্ত আত্মা আছে তাদেরও সে মুক্তি চাইছে। আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। নিতাই এইভাবে আমাকে দেখা দিল। আমাকে ওর আর ওই সব অশুভ আত্মাদের মুক্তির ব্যবস্থা করতেই হবে। গ্রামের লোকজন নিতাইয়ের শেষকৃত্য সম্পন্ন করল। আমি রাতে গাঁয়ের লোকটির সাথে গ্রাম প্রধানের বাড়ি গিয়ে বললাম, আমি তারানাথ চক্রবর্তী। কানাইবাবুর মৃত্যুর পর ওনাদের বাড়িতে এসেছিলাম, কিন্তু এই গাঁয়ে কিছু ব্যাপার আমার অদ্ভুত লেগেছিল, তাই থেকে গিয়েছিলাম।
এই নিতাই কাকা যিনি মারা গেছেন তার সঙ্গে আমার বেশ কিছু কথা হয়েছিল। আমার মনে হয় এই গাঁয়ে বিশেষ করে ঝিলের ধারে কিছু অপদেবতার আনাগোনা আছে। তাদের অশুভ ছায়া গাঁয়ের ওপর পড়েছে। এইসব দুর্ঘটনা ঘটছে ঠিক সেই প্রভাবে। তাই আমার মনে হয় একটা অপদেবতা তাড়ানোর যোগ্য করা দরকার, আর সেই সঙ্গে বেশ কিছু পিণ্ডদান করাও আবশ্যক। এই সময় দেখি যোগেশ ছুটতে ছুটতে মোড়লের বাড়িতে এসে ঢুকলো। সে আমাকে বলল, ওহ তারানাথ, তুই এখনো এখানেই আছিস? ওদিকে বাড়িতে আমাকে বকাবকি করছে, তোকে এখানে রেখে চলে গেছি। তাই একজন এদিকেই আসছিল, তার সাথে আবার চলে এলাম। এসে শুনি নিতাই পাগলা নাকি মরে গেছে। কি ব্যাপার সেটা দেখার জন্য আমি এখানে চলে এলাম। মোড়ল মশাই, আমি এসে তারানাথের কথাগুলো শুনলাম। তারানাথ তন্ত্র সাধনা করে, ওর এই সব বিষয়ে বেশ ভালো জ্ঞান আছে। ও যেগুলো করতে বলছে মনে হয় সেগুলো করলে ভালোই হবে। মোড়ল মশাই আমার কথায় রাজি হলেন। ঠিক হলো, সামনের যে অমাবস্যা আসছে সেই দিনে যজ্ঞ হবে। আমি অনুমান করেছিলাম যে আগামী অমাবস্যায় আবার কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখানে। আমি আর যোগেশের মামার বাড়িতে থেকে গেলাম যজ্ঞের জোগাড় যন্ত্র করার জন্য। ইতিমধ্যে গ্রামের লোকের মধ্যে রটে গিয়েছিল আমি একজন তান্ত্রিক। কেউ কেউ আমার কাছে আসছিল তাদের নানা সমস্যা নিয়ে, কিন্তু আমি এর মধ্যে কিছুতেই জড়াতে চাইছিলাম না। আমি শুধু থেকে গিয়েছিলাম নিতাইয়ের শেষ কথাটার জন্য। তাদের মুক্তির ব্যবস্থা আমি যেন করি। নিতাই আমার কাছে এই কথাই বলেছিল। সে হয়তো তার বিশেষ ক্ষমতা বলে বুঝতে পেরেছিল আমি একমাত্র তাদের মুক্তির কোনো উপায় করে দিতে পারি। গ্রামের লোকের কাছে নিতাই পাগল বলে পরিচিত হলেও আমি বুঝতে পেরেছিলাম তার কিছু বিশেষ ক্ষমতা ছিল। না হলে একজন জীবন্ত মানুষের সাথে প্রেতাত্মার সংযোগ স্থাপন হতে পারে না। কিন্তু শেষে নিতাই আত্মহত্যা করল কেন, এই প্রশ্নটাও আমার মনে তাড়া করে বেড়াচ্ছিল। ইতিমধ্যে 2 দিন পরে একটা ঘটনা ঘটল। আমি গ্রামের মাঝখানে একটা বট গাছ আছে, সেখানে বসেছিলাম। 2-1 লোক এসে কথাবার্তা বলছিল। এমন সময় একজন লোক এসে আমার সামনে দাঁড়ালো, আমাকে একটু ভালো করে নিরীক্ষণ করলো, তারপর বলল, আপনার নাম বোধ করি তারানাথ চক্রবর্তী। আমি লোকটাকে চিনতে পারলাম না, তবে সে এই গ্রামের লোক নয় তা বুঝতে পারছি। আমি জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছি দেখে সে আবার বলল, আমি পাশের গ্রাম কালীগঞ্জ থেকে আসছি। জমিদার বাবু আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করতে। আচ্ছা, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? আর আমার সাথে আপনার দরকারই বা কি, সেটাও তো বুঝতে পারছি না। আমি আপনার নাম শুনেছি, আপনি তো রামজয়পুরে থাকেন। আপনি তন্ত্রবিদ্যা আয়ত্ত করেছেন, আর এই গ্রামে এসেছেন সে খবরও পেয়েছি। আর আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনি এই গ্রামের মানুষ নন। আর আপনার পৈতেটা আপনার পতুয়ার ভিতর দিয়ে উঁকি মারছে। লোকটা বেশ ভদ্রভাবেই আমার সাথে কথা বলছিল, কিন্তু এর মতলবটা কি তা আমি ঠিক ধরতে পারছি না। সে আবার বলল, আপনাকে আমি নিতে এসেছি। জমিদার বাবু বারবার করে বলে দিয়েছেন আপনাকেও সঙ্গে করে নিয়ে যেতে। আপনার কোনো অসুবিধা হবে না। আমি গরুর গাড়ি নিয়ে এসেছি। আপনার মতো মানুষ আমাদের গ্রামের কাছে এসে ফিরে যাবেন, তা তো হয় না। জমিদার বাড়িতে না গেলে আপনার মর্যাদা রক্ষা হবে কি করে? জমিদার বাড়ি সম্পর্কে যা শুনেছিলাম তাতে আমার সেখানে যাওয়ার ইচ্ছা একটু ছিল না।
কিন্তু লোকটা এমনভাবে বারবার বলতে লাগলো যে আমি না করতে পারলাম না। ভাবলাম দেখাই যাক ব্যাপারটা কি। একজনকে দিয়ে যোগেশকে খবর পাঠিয়ে দিলাম জরুরি কাজে আমি পাশের গ্রামে যাচ্ছি। লোকটা যেতে যেতে আমাকে জমিদার বাড়ি সম্পর্কে বলছিল। জমিদার বাড়ির আগের সেই রমরমা আর নেই, লোকজনও তেমন নেই। তবুও জমিদার এখনো আছেন যখন, তখন ঠাট বাট তো একটু বজায় রাখতেই হয়। তবে এই সব ভালো ভালো কথা বলে আমাকে নিয়ে গেলেও জমিদার বাড়িতে গিয়ে দেখলাম ব্যাপারটা বেশ অন্য। জমিদার বাড়ি বড় হলেও বেশ পুরনো, দেওয়ালে ইট বেরিয়ে গেছে, ঠাকুর দালান ভেঙে পড়েছে। বেশ দুর্দশায় আছে এদের পরিবার। বাইরে থেকে সেসব দেখে ভালোই বোঝা যাচ্ছে। ভেতরে গিয়ে আসল ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারলাম। কাছারি বাড়িতে জমিদার বাবু বসেছিল, আমরা সেখানেই গেলাম। কিন্তু জমিদার বাবুকে দেখে আমার একটু ভালো লাগলো না। আরো খারাপ লাগলো যে তার চেহারা যে শুধু খুব খারাপ তাই নয়, তার মাথার পিছনে একটা কালো জমাট বাঁধা অন্ধকার দেখতে পেলাম। খুবই অশুভ একটা ছায়া তার শরীরটাকে ঘিরে ধরেছে। জমিদার বলল, তারানাথ বাবু, আপনি আমার থেকে বয়সে ছোটই হবেন, কিন্তু আপনাকে আমি হাত জোড় করে বলছি, আপনি আমাকে বাঁচান। বহুদিন ধরে রোগে ভোগে শরীরটা জরাজীর্ণ হয়ে গেছে। জমিদারির সম্পত্তিও প্রায় তলানিতে এসে ঠেকেছে, কিন্তু আমাকে যেন অপঘাতে না মরতে হয়। বেশ কিছুদিন ধরেই আমি নানা রকম অশুভ সংকেত পাচ্ছি তারানাথ বাবু। অপঘাতে মরতে আমার খুব ভয়, খুব। আপনার অনেক নাম ডাক আমি শুনেছি। আপনি তন্ত্রবিদ্যা জানেন, আপনিই পারলে একমাত্র আমাকে বাঁচাতে পারেন। এখন আমাকে দয়া করে বাঁচান। দেখুন জমিদার বাবু, মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়। আমি খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, মানুষের মৃত্যুকে বা কর্মফলকে এড়িয়ে যাওয়ার মতো তন্ত্রবিদ্যা আমি শিখিনি। মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে, আর মানুষের আয়ু নিয়েও আমি কিছু বলি না। তাহলে কি কোনো উপায় নেই? যদি কোনো যজ্ঞ কর্ম করতে হয় করব। যজ্ঞ করলেও মানুষের পাপ মুক্তি হয় না, পাপের ফল ভোগ করতেই হয় মানুষকে। হ্যাঁ, তবে পবিত্রভাবে জীবনযাপন করলে বা দেবতার চরণ আশ্রয় করে থাকলে এবং দান ধ্যান পুণ্যকর্ম করলে পাপের দায়ভার কিছুটা কমতে পারে। কিন্তু আমার কাছে এখন এমন কিছুই নেই যে দান ধ্যান করব। সব শেষ হয়ে গেছে। আমি আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম। সত্যি সব শেষ হয়ে গিয়েছে। জমিদার বংশ এত পাপ করেছে যে এদের ধ্বংস অনিবার্য। যদিও ওরা আমাকে টাকা পয়সার লোভ দেখিয়েছিল, কিন্তু যেখানে আমার কিছু করার নেই সেখানে আমি থেকে কি বা করব। আমি কুসুমপুর গ্রামে ফিরে গেলাম। অমাবস্যা আসতে দেরি ছিল। যোগেশের সাথে তাদের বাড়ি ঘুরে এলাম, না হলে কাকিমা আবার চিন্তা করছিলেন। অমাবস্যার দিন আমরা সকাল থেকেই ব্যস্ত ছিলাম যজ্ঞের জোগাড় করতে। সেদিন অমাবস্যা লেগে গিয়েছিল ঠিক সন্ধ্যে থেকে, কিন্তু একটু রাত হতেই ঝড় বৃষ্টি শুরু হলো। বেশ কিছুক্ষণ বৃষ্টি হতে যজ্ঞ শুরু করতে বেশ দেরি হয়ে গেল। তাছাড়া কাঠও ভিজে গিয়েছিল, যজ্ঞে কিছু বিঘ্ন ঘটছিল। শেষ পর্যন্ত অবশ্য সবকিছুই ভালো মতো সম্পন্ন হলো। যজ্ঞের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যাওয়ার বদলে ঝিলের ওপরে গিয়ে জড়ো হলো। সেখানে কোথা থেকে আরো জমাট বাঁধা কালো ধোঁয়া এসে জমা হলো। ঝিলের জল থেকেই যেন উঠছিল সেই ধোঁয়া। তারপরে
আস্তে আস্তে সব ধোঁয়া আকাশের অন্ধকারে মিলিয়ে গেল। যজ্ঞ শেষ হলে আমি বেশ অনেকগুলো পিণ্ড ঝিলের ধারে ধারে রেখে এলাম। কিছুক্ষণ পর কাকের ডাক শোনা গেল। বেশ কিছু কাক এসে ওই পিণ্ড খেয়ে গেল। তখন রাত প্রায় শেষ। পরের দিন সকালে আমরা যখন ফিরে যাব বলে বেরিয়েছি, সেই সময়ই সংবাদটা এলো গতকাল রাতে জমিদারের মৃত্যু হয়েছে। ঘরের মধ্যেই পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে, কিন্তু তার মাথাটা কে যেন থেঁতলে দিয়েছে। আমি মনে মনে অপেক্ষায় ছিলাম এই সংবাদটার জন্য। নিতাইয়ের অতৃপ্ত আত্মা তার কাজ সেরে নিয়েছে মুক্তি পাবার আগে। সেই জন্যই যজ্ঞ আরম্ভের সময়ে এত বিঘ্ন করছিল। নিতাইয়ের আত্মা জানত একবার যজ্ঞ সমাধা হয়ে গেলে আর তার প্রতিশোধ কামনা চরিতার্থ করতে পারবে না। তাই সে কাজ সেরে এসে তারপর মুক্তি নিয়েছিল। বুঝলে কিছু? এই জন্যই বলছিলাম, মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়। বুঝলাম। তবে এখন ওই আমাদেরও রওনা দিতে হবে। এখন রওনা না দিলে আমাদেরও কর্মফল ভোগ করতে হবে। রাত হলে মেসের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমাকে বাইরে বসে থাকতে হবে, আর বিভূতিকে ওই বৌঠানের কাছে বকুনি খেতে হবে। তাই এখন ওঠা যাক। এই চলো চলো এ বিভূতি,